রাস্তায় যেন আর যানবাহনের অভাব দেখা দিয়েছে। ফোনে ক্যাব বুক করতে গিয়ে একটাও ফাঁকা ক্যাব পাওয়া গেল না, সব আগে থেকেই বুকড। অগত্যা মনে মনে ভাইকে কটু কথা শোনাতে শোনাতে আয়েশা ভার্সিটির দিকে এগিয়ে যেতে লাগলো। সাভাস ওকে প্রায় অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ভার্সিটিতে আস্তে আস্তে আয়েশার জিহবা বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। হাঁটুতে হাত রেখে জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে ক্লাসের দিকে ছুটে গেল। ক্লাসের সামনে এসে ওর কদম থেমে গেল। দ্রুত আড়াল হয়ে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না এই অ্যানাকোন্ডা সাপের ক্লাস আজ ফার্স্ট ডে। অল্প একটু খুঁত পেলেই যে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অপমান করে, তার ক্লাসের দিনেই লেট হতে হলো। ছে, জীবনটাই শেষ। বুক ভরে সাহস নিয়ে আয়েশা মুখটা একটু হাসি হাসি করে ক্লাসের সামনে এসে অত্যন্ত শীতল গলায় বলল। মে আই কামিং স্যার? পুরুষালী ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো। নো, ইউ কান্ট। হাতের ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, ইউ আর 20 মিনিটস লেট। কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকো। আয়েশা অনুরোধ করে বলতে লাগলো। নো এক্সকিউজ, যা বলছি তা শোনো। আয়েশা হতাশ হয়ে ক্লাসের একদিকে তাকালো, যেখানে সাভাস বসে আছে। ও তাকাতেই সাভাস ওকে জিহবা দেখালো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সাভাসের চুলের দিকে তাকাতেই ওর কুঞ্চিত ভ্রুযুগল শুরু হয়ে এলো। সাভাসের চুলে এখনো সেন্টার ফ্রুট লেগে আছে। তা দেখে আয়েশার প্রচণ্ড হাসি পেল। হঠাৎ স্যারের দিকে নজর যেতেই ওর চটজলদি ক্লাসের দেওয়ালে ঠ্যাস দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকলো। বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, অ্যানাকোন্ডা এই আধুনিক যুগে এসেও পুরাতন পদ্ধতি ইউজ করেছে। কোথায় একটু এক্সট্রা ক্লাস করাবে, তা না কান ধরিয়ে দাঁড় করে রাখলো যত সব। ক্লাস শেষে সবাই এক এক করে বাইরে যেতে লাগলো। সাবাস আয়েশার কাছে গিয়ে ওর মাথায় একটা টোকা মেরে বলল, এভাবে তাকে ভীষণ মানিয়েছে, দাঁড়া তোর একটা ছবি তুলে। বলেই ফোন বের করে সাবাস ছবি তুলতে নিলেই আয়েশা ওর ফোন কেড়ে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে মেরে বলল, অলরেডি মেজাজ খারাপ, আর খারাপ করবি না। সাবাস। সাবাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে ডাস্টবিন থেকে নিজের ফোনটা তুলে অন্যদিকে চলে গেল। আবারও সাবাসের চুলের দিকে নজর যেতেই আয়েশা জোরে হেসে উঠল, হাসতেই থাকলো। এমন সময় ক্লাস থেকে ওর অ্যানাকোন্ডা স্যার বেরিয়ে আসলো। ওকে হাসতে দেখে ভ্রু কুচকে গম্ভীর গলায় বলল, আজকালকার স্টুডেন্টদের একটুও লজ্জা নেই। ক্লাসের বাইরে কান ধরা অবস্থাতেও এভাবে হাসছো? নিজেকে পরিবর্তন করো। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল। আয়েশা পেছন থেকে বলতে লাগলো, আজকালকার টিচারদেরও বলিহারি। কোনো কারো সমস্যা থাকতেই পারে, একটু লেট হতেই পারে, তার জন্য এভাবে সবার সামনে অপমান করে কান ধরিয়ে রাখতে হবে? বিজয় আহমেদ রাবিশ স্যার। বারিশ ওর বলা কথাটা শুনলো কিনা বোঝা গেল না। নিজের স্বাভাবিক গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও। সেদিকে তাকিয়ে আয়েশা মুখ ভেঙচি কেটে বলতে লাগলো, এদিকে আমার হাফ মেন্টাল ভাই, অন্যদিকে এই অ্যানাকোন্ডার সাপ। ড্রয়িং রুমে বসে সবাই গভীর মনোযোগে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে আছে। সিনু সাবাসের চুল থেকে সেন্টার ফ্রুট ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সে কখন থেকে। সরিষার তেল দিয়ে বহু কষ্টে কিছুটা চুল থেকে ছাড়াতে সক্ষম হয়েছে। সম্পূর্ণটা তুলতে আরও পরিশ্রমের দরকার। অবশেষে সিনু নিজের পরিশ্রমের দ্বারা সাবাসের চুল থেকে সেন্টার ফ্রুট মুক্ত করতে সক্ষম হয়েছে। মাঝখানে সাবাস অবশ্য বিরক্ত হয়ে বলেই ফেলেছিল, একবারে চুলটা কেটে ফেলো তো মাম্মা। কিন্তু সিনু শোনেনি। ছেলের চুল কাটতে কোনোভাবেই রাজি ছিল না ও। তবে এত কিছুর মধ্যে সাবাসের চুল তেল দিয়ে ভরে গেছে। ওর অবস্থা দেখে আয়েশা হাসতে হাসতে বলল, এমনিতেই তুই কালা চা, তার উপর মাথায় তেল দেওয়ার কারণে একদম কয়লার চেয়েও কালো লাগছে। সত্যি বলছি, কয়লার খনিতে গেলে কয়লা আর তোকে আলাদাভাবে পার্থক্য করা অসম্ভব ব্যাপার হবে। মেয়ের কথা শুনে সিনুর মাথায় রাগ চেপে গেল, প্রচণ্ড ক্ষেপে গেল। যদিও সাবাস নির্লিপ্তভাবে বসে আছে, সিনু অত্যন্ত রাগত স্বরে চেঁচিয়ে উঠে বলল, এই বেয়াদব, তুমি যা তা বলবে আর আমরা সেটা হাসি মুখে মেনে নেব? কারো গায়ের কালার নিয়ে তাকে অপমান করার, তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই শিক্ষা পেয়েছো পরিবার থেকে? আমি সব সময় দেখেছি তুমি ভাইয়ের গায়ে কালার নিয়ে মজা করতে থাকো। এসব কি আদৌ মজার কাটারে পড়ে? পরিবেশটা মুহূর্তেই গুমট হয়ে উঠল। সাবাস মাকে খেপে যেতে দেখে বলল, মাম্মা আমি কিছু মনে করিনি, তুমি শান্ত হও। তুমি কিছু না মনে করলেও আমি করেছি। ও লাই পেয়ে গেছে।
ও কোন সাহসে অন্যকে অপমান করছে? ও এই শিক্ষা কোথা থেকে পেয়েছে? আমি তো দেইনি। আয়েশার চোখ ছলছল করে উঠল, কম্পিত গলায় বলতে লাগলো, আফওয়ান মাম্মা, আমি আসলে তুমি আসলে কি, হ্যাঁ? নিজেকে শুধরে নাও আয়েশা, স্বভাব পরিবর্তন করো। আফওয়ান মাম্মা আর কখনো হবে না। সিনুর মাথা এখনো ঠান্ডা হয়নি। তা দেখে সাবাস শান্ত গলায় বলে উঠল, মাম্মা প্লিজ মাফ করে দাও, প্লিজ মাম্মা, অনেক হয়েছে। সিনু অন্যদিকে মুখ করে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম। আয়েশা আরও একবার ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে শুধু তানিয়া, সাবাস আর সিনু রয়েছে। শাহনাজ আর তুষার ডিনার শেষ করে নিজেদের রুমে চলে গেছে। সাবাস বোনের গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আজ সবার থেকেই ধমক খেলে। আয়েশা বিছানায় আধশোয়া হয়ে বসে কোলে একটা বালিশ ধরে কান্না করছে। হঠাৎ দরজায় টোকা পড়তেই আয়েশা কান্না থামিয়ে সেই দিকে তাকালো। সাবাস মাথা সামান্য ঢুকিয়ে বলতে লাগলো, আসে নাকি আমি কালাসাদের জন্য আসতে দিবে না? আয়েশা তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান সাবাস, আমি ওভাবে বলতে চাইনি, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস ভেতরে প্রবেশ করে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল। হয়েছে, চুপ কর। সাবাসের হাতে খাবারের প্লেট ও আয়েশার সম্মুখে বসে পড়ল। তারপর এক লোকমা খাবার ওর মুখের সামনে ধরে বলল, নে খা। রাগ করে না খাওয়ার অভ্যাস তো তোর আদিকাল থেকে। এই সাবাস থাকতে তার হচ্ছে না, বুঝলে? আয়েশা আবারও ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো। সত্যি বলছি সাবাস, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, জানি আমি। এসব মেলোড্রামা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে তো বল। আয়েশা ক্রন্দনরত মুখে হেসে উঠল আর ভাইয়ের হাতে খাবার খেতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে সিনু মুচকি হাসলো। ওর হাতেও খাবার। তখন মেয়ের সাথে একটু বেশি রাগারাগি করে ফেলেছিল, তাই ঠান্ডা মাথায় কথা বলতে এসেছিল। কিন্তু এসে সামনের দৃশ্য দেখে ওর মন ভরে গেল। ভাই বোনকে একলা রেখে ও নিচে চলে গেল। সাবাস খাওয়ানোর পাশাপাশি বলতে লাগলো, এসন বেশি খুশি হয়ে যাস না আবার। আমি ফাও তোকে খাওয়াতে আসিনি। তুই এখনই আমার মাথায় শ্যাম্পু করে দিয়ে আমার মুখের কালা কালা ভাবটা একটু সামনা সামনা করে দে। রাত 10টার দিকে দুই ভাই বোন বাথরুমে অবস্থান করছে। সাবাস কাঁধে একটা তোয়ালে রেখে বলতে লাগলো, ভালো করে শ্যাম্পু দিবি। আর হ্যাঁ, এক ফোঁটা পানি কিংবা ফ্যানা যেন আমার টি শার্টে না লাগে। আয়েশা মুখ ভেঙচি কাটলো, কিন্তু কিছু বলল না। প্রথমে মাথাটা ভিজিয়ে নিয়ে শ্যাম্পু মাখাতে লাগলো। আলতো করে মাথায় মাসাজ করে দিতে লাগলো। সাবাস ভ্রুকুচকে বলল, তোর হাতে শক্তি নেই? নিজের সাথে খাইয়ে দিলাম, তা শক্তি হলো না। একটু জোরে শ্যাম্পু করে দে না, গাধা। আয়েশা এবার সর্বশক্তি প্রয়োগ করে সাবাসের মাথায় হামলা চালাতে লাগলো। এতে করে সাবাস খানিকটা ভরকে গিয়ে বলল, গাধি, আমার মাথা কি ভর্তা বানাতে যাচ্ছিস? আক্কেল নেই তোর? আয়েশা খেপে গিয়ে বলল, তো আমি করবোটা কি? আস্তে করলেও দোষ, আবার জোরে করলেও দোষ। তুই বরং এক কাজ কর, মাথাটা খোল, তারপর নিজের ইচ্ছা মতো শ্যাম্পু করতে থাক। বেশি প্যাচর প্যাচর না করে শ্যাম্পু করে দে। ফাও খাবার এনে তোকে খাইয়ে দিয়ে নে। মনোযোগ দিয়ে কাজ কর। আয়েশার ঠোঁটের কোণে আচমকা হাসি ফুটে উঠল। এবার অত্যন্ত ডেডিকেশনের সাথে শ্যাম্পু করে দিতে লাগলো। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এসে গেল ওর। মাথার ফেনা হাতে নিয়ে সেটা সাবাসের গালে মাখিয়ে দিয়ে বলল, উই, একদম 80 বছরের হ্যান্ডসাম বুড়ো লাগছে। সাবাস কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আয়সার বাচ্চা, তোকে বলেছি না আমার কাছে যেন ফেনা না লাগে। তাই বলে আয়েশা সাবাসের সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। সাবাস চটজলদি বসা থেকে উঠে দাঁতে দাঁত চেপে বলল, আয়সার বাচ্চা, তোকে তো আমি। সাবাস ও আয়েশা সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। আয়েশা হতভম্ব হয়ে গেল। সাবাস বাঁকা এসে বাথরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই ঠান্ডা আবহাওয়ায় আমি আমার জমজ বোনকে রেখে একা কিভাবে গোসল করতে পারি? ঘোরও অন্যায় হয়েছে তো। তুইও গোসল কর কেমন? বলেই সাবাস ওর রুম থেকে বেরোতে ধরলেও কিছু একটা ভেবে ফিরে এসে বলল, আরেকটা কথা, তোর বিয়ে আমার মতে একটা কালাচানের সাথে হবে, দেখে নিস। এটাকে আবার অভিশাপ ভাবিস না। এটা আমার পক্ষ থেকে তোর জন্য দোয়া। প্রতিদিন নামাজে আমি তোর জন্য এই দোয়াই করি। কথাটা বলে সাবাস দোতলা থেকে 3 তলায় চলে গেল। অন্যদিকে ফ্যানায় মাখামাখি হয়ে আয়েশা ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পড়াশোনা কমপ্লিট করে তুবা বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে নজর যেতেই ওর মুখে হাসি ফুটে উঠল। স্বাধীনের রুমালটা অযত্নে পড়ে আছে। তুবা বিছানা থেকে নেমে সেদিকে এগিয়ে গেল। রুমালটা হাতে তুলে বলতে লাগলো,
ঝগড়া কমপ্লিট করতে না পারলেও আপনাকে অন্যভাবে হেনস্থা করতে পেরে আমি গর্বিত। তবে রুমালটা আপনার পকেটে রাখতে পারলে পৈশাচিক মজা পেতাম। যাকে ব্যাপার না। কিছু একটা ভেবে তুবা রুমালটা নিয়ে বাথরুমে চলে গেল। তারপর খুব সুন্দর করে নিজের হাতে রুমালটা ধুয়ে দিতে লাগলো। যদিও ওয়াশিং মেশিন ছিল, আজ কেন জানি নিজ হাতে ধুতে ইচ্ছে করলো। ধোয়া শেষে তুবা হেয়ার ড্রায়ার দিয়ে রুমালটা শুকাতে লাগলো। নিজের কাণ্ড দেখে তুবা নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলতে লাগলো, বাহ, क्या सीन है। হেয়ার ড্রাই দিয়ে ভেজা চুলের জায়গায় ভেজা রুমাল শুকানো, বাহ। রুমালটা শুকিয়ে তুবা রুমালটার ওপরে সুই সুতা দিয়ে কিছু একটা করতে লাগলো। করা শেষে হেসে উঠে বলল, যার রুমাল তার নাম তো লিখতেই হবে, তাই না সাইকো সাহেব? তুবা রুমালটা নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর রুমালটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ হুঁশ ফিরতেই ও থতমত খেয়ে গেল। গলা খাকারি দিয়ে নিজেই নিজেকে বুঝ দেওয়ার জন্য বলতে লাগলো, এটা উনি আমাকে গিফট দিয়েছেন। গিফট পাওয়া জিনিস আমি কেন অবহেলায় রাখবো, তাই পরিষ্কার করেছি। আর রুমালটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার উপর একটু নকশা করেছি। তোবার ভিতর থেকে হঠাৎ একজন সত্তা বলে উঠল, নকশা তো করিসনি, সাইকো লিখেছিস। লিখেছি তো কি হয়েছে? আরে যেন বুঝতে পারি যে এটা সাইকো সাহেবের থেকে পাওয়া গিফট। অন্য গিফটে তো আগে কখনো লিখিসনি, কারণ ওরা সাইকো ছিল না। তা মেনে নিলাম, কিন্তু রুমালটার দিকে তাকিয়ে হাসছিস কেন? আজব, আমার দাঁত, আমার মুখ, আমার গাল, আমি হাসবো, তাতে তোর কি রে? এই স্বাধীন দেশে কি আমরা এটাই চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম যেখানে হাসার অনুমতি নেই? সত্তাটা বাঁকা হেসে বলল, কি বললি? স্বাধীন? স্বাধীনতা? তোবা বিরক্ত হয়ে চাপা আর্তনাদ করে বলল, বেরিয়ে যা বেয়াদব, এক্ষুনি বেরিয়ে যা, নয়তো এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। মাম্মা, আমি নীরবের সাথে আজকে একটু কলেজ শেষে ঘুরতে যাব, তাই ফিরতে দেরি হবে। শাহনাজের কথা শুনে শিনু বলল, আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি যেন না হয়। সাবধানে থাকবে, ঠিক আছে? ওকে মাম্মা। শাহনাজ খুশি মনে যেতে ধরতেই শিনু পুনরায় বলে উঠল, ও হ্যাঁ, নীরকে আমাদের বাসায় নিয়ে এসো। কতদিন থেকে মেয়েটাকে দেখি না। রাইমা আর নাভিন ভাইয়ের সাথে আমি কথা বলে নেব। শাহনাজ সম্মতি জানিয়ে খুশিতে ছুটতে ছুটতে সদর দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ অভ্যাসের দাস হয়ে ধুরুম করে চিৎপটাং হয়ে পড়ে গেল। সিনু দৌড়ে ওর কাছে গিয়ে ওকে তুলল। শাহনাজ 32টা দাঁত বের করে হাসছে। সিনু গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার গায়ে লোশনের জায়গায় সিমেন্ট মাখানো উচিত ছিল আমার, তাতে যদি একটু শক্তি পাও। শাহনাজ এখনো 32 পাটি দাঁত বের করে হাসছে। তা দেখে শিনু বলে উঠল, দাঁত বন্ধ করে নিজের চিৎপাটাং হয়ে যেখানে সেখানে পড়া বন্ধ করে দাও, বুঝলে? আয়েশা আসতেই শাহনাজ আপুকে নিয়ে ড্রাইভার আঙ্কেলের কাছে চলে গেল। সাবাস নিচে নামতে নামতে বলল, সে যে আবারও পড়ে গেছিল নাকি মাম্মা? শিনু হতাশ শ্বাস ফেলে বলল, হ্যাঁ। সাবাসও দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মাম্মা, রাইমা খালামুনের সিলেট থেকে ফিরেছে? কাল বিকেলেই চলে এসেছে। নীরের সাথে শেহনাজ আজ ঘুরতে যাবে। সেই খুশিতে আটখানা হয়েই ও তো উল্টে পড়লো। সাবাস ভ্রু কুচকে বলল, ঘুরতে যাবে মানে? ওরা কোথায় যাবে? কার সাথে যাবে? কিভাবে যাবে? তুষার সাবাসের পাশে এসে বলল, ভাই এক এক করে প্রশ্ন কর, বড় মাকে নিঃশ্বাস তো নিতে দে। শিনু হেসে উঠে বলল, সমস্যা নেই, ড্রাইভার চাচার সাথেই যাবে। সাবাস বিড়বিড় করে বলল, ড্রাইভার আঙ্কেলের ওপর নাচারে আজ কি লেভেলের অত্যাচার করে না। একবার তো ওদের ঘুরতে নিয়ে গিয়ে আমি ফ্যাসাদেই পড়ে গিয়েছিলাম। ওরা জেদ শুরু করেছিল কুত্তার পিঠে চড়ে বেড়ানোর জন্য। শেষে ঠাটিয়ে দূরে করে চর মেরে ফেরত এনেছিলাম। স্বাধীনের সাজেস্ট করা মেডিসিন খাওয়ার পর থেকেই তোবা নিজের মধ্যে একটু উন্নতি অনুভব করছে বইকি। ভার্সিটির ক্লাস শেষে আয়েশার সাথে ও ক্যাম্পাসে বসে আছে। পিঠাপিঠি বয়সের হওয়ায় ছোট থেকে আয়েশা আর তোবার সম্পর্ক অনেক গাঢ়। ওরা বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কিংবা আপন বোনও বলা যেতে পারে। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, দুবারে এই পড়াশোনা আর সহ্য করতে পারছি না। কবে না জানি আমার জানটা ফকাত করে উড়ে যায়। তোবা মুচকি হেসে বলল, এতটাও জটিল না যতটুকু তুই বলছিস। তুই তো বলবি, কারণ তুই তো ক্লাসের টপার। টপ 10-এ তোর
টপ 10-এ তোর স্থান, আর আমি কোনো মতে গড়াগড়ি দিয়ে পাশ করে স্টুডেন্ট। আরে আপু এভাবে বলছিস কেন? তুইও অনেক ট্যালেন্টেড। হয়েছে, চাটু মারতে হবে না। আমার সব থেকে খারাপ লাগে কী ভেবে জানিস? ওই অ্যানাকোন্ডা স্যার সাবজেক্টে আমার নলেজ জিরো, আর সেই সুযোগে ওই ব্যাটা আমাকে যখন তখন ক্লাসের সবার সামনে অপমান করে। সাবাস ভাইয়া না তোদের ক্লাসের টপ স্টুডেন্ট, তার কাছ থেকে সাহায্য নিতে পারিস না? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল, ওর থেকে সাহায্য নেওয়ার চেয়ে অপমান সহ্য করা ভালো। আমি পড়াশোনা কম পাওয়া এতটাও দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে সাবাসের রেজাল্ট দেখে। ও কেন ক্লাসের সেকেন্ড পজিশনে থাকতে গেল? তোবা হাসতে লাগলো। এমন সময় পাশের কিছু মেয়ের কথা ওদের কানে আসলো। বাড়ির স্যার কি সিঙ্গেল? সিঙ্গেল হলে আমি চান্স মারবো ভাই। সিঙ্গেল থাকলেও তোকে পাত্তা দিবে না। বাড়ির স্যার স্ট্যান্ডার্ড উচ্চ লেভেলের, যেমন আমি। নিজেকে নিয়ে খুব গর্ব তাই না? তোর দিকে তো চোখ তুলেও তাকাবে না, কারণ তোর মুখ দেখলে বমি এসে যাবে বাড়ির স্যারের। ওদের কথোপকথন শুনে আয়েশার চোখ মুখ কুঁচকে গেল। তোবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কোনো ইয়াং স্যার দেখলেই এই মেয়েগুলো শাস্ত্রামো শুরু করে দেয়। এদের টেস্ট এত নিচু মানের কেন? ছে! তোবা দুষ্টু হেসে বলল, কেন তোর পছন্দ হয় না আপু? আয়েশা মনে হচ্ছে জীবনের সবচেয়ে কুৎসিত কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন একটা ভান করে বলল, আমাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে নাকি? নিজের টেস্ট এত নিচুতে নামাতে চাই না আমি। স্যারের বয়স মনে কর 31 বা 32 হবে। তো সেই হিসেবে স্যার আমার চাচু আর ভাইয়ের মাঝখানের সম্বন্ধের কেউ। এ সম্পর্কে নাম বল দেখি। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাচা। তোবা জোরে হেসে উঠে বলল, ভাচা? এটা আবার কেমন নাম? তবে বেশ পছন্দ হয়েছে আমার। বলেই জোরে জোরে হাসতে লাগলো। এমন সময় সাবাস এসে আয়েশার মাথায় টোকা মেরে বলল, বাড়ির স্যার তোর ভাচা? হঠাৎ মাথায় টোকা পড়ায় আয়েশা প্রচণ্ড ব্যথা পেল। মাথায় হাত দিয়ে রাগে গজগজ করতে করতে সাবাসের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? স্বাভাবিকভাবে কথা বলা যায় না? সব সময় মাথায় টোকা মারি কেন? তোর বউকে জ্বালানোর আগে আমি মরতে চাই না। সাবাস সে প্রসঙ্গে না গিয়ে বলতে লাগলো, এমনিতেই বাড়ির স্যার তোর প্রতি ভীষণ বিরক্ত, তার উপর তুই তাকে ভাচা বলেছিস। আমি এখনই স্যারকে বলে দেব যাতে তোর উপর এবার একটা বোমা মেরে দেয়, তাহলে আমি একটু শান্তি পাবো। বলে উল্টো করে হাঁটতে ধরলে আয়েশা দৌড়ে ওর সামনে গিয়ে দুহাত মেলে বলল, খবরদার সাবাস, আমার সাথে পাঙ্গা দিবি না। আমি তো নেবই। কথাটা বলে সাবাস ছুটল। আয়েশা ওর পিছু পিছু ছুটল। পুরো ক্যাম্পাস ছুটাছুটি করলেও আয়েশা সাবাসের নাগাল পেল না। হঠাৎ সাবাসকে থামতে দেখে আয়েশা ওর কাছে চলে আসলো। নরম স্বরে বলতে লাগলো, এই না প্লিজ। সাবাস মিটমিটে হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে আছে। আয়েশা সাবাসের দিকে নজর অব্যাহত রেখেছিল, তাই সামনের দিকে তাকায়নি। সাবাসকে সামনের দিকে তাকিয়ে হাসতে দেখে আয়েশাও সেদিকে তাকালো। তাকানোর সাথেই ওর চোখ বড় বড় হয়ে গেল। বাড়ির টান টান হয়ে ওদের সম্মুখে দাঁড়িয়ে আছে। সাবাস জোর করে একটা সালাম দিল। বাড়ির শান্ত স্বরে সালামের জবাব দিয়ে ওদের দুইজনের দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে সাবাস কিছু বলতে যাবে, তার আগে আয়েশা ওর মুখে নিজের এক হাত চেপে ধরলো আর অন্য হাত দিয়ে ওর শার্ট খামচে ধরে বিব্রত ভঙ্গিতে বারিশকে সালাম দিয়ে সাবাসকে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল। বারিশ ওদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কিছু দূর যেতেই সাবাস নিজেকে আয়েশা থেকে ছাড়িয়ে নিয়েছে। অতঃপর আয়েশার মাথায় টোকা মেরে কিছু বলতে লাগলো, আর প্রতিক্রিয়া হিসেবে আয়েশা ও সাবাসের গাল টেনে ধরল। এইসব দৃশ্যই বারিশ দেখতে লাগলো যতক্ষণ পর্যন্ত না ওরা অদৃশ্য হলো। সাবাস নিজের রুমে সামান্য এক্সারসাইজ করে নিজের ঘরমাক্ত শরীরটা ঠান্ডা করার জন্য দোতলার ব্যালকনির দিকে চলে গেল, কারণ ওইখানে সবচেয়ে সুন্দর বাতাস পাওয়া যায়। ওই ব্যালকনির সামনে অনেক ফুল গাছ রয়েছে। ব্যালকনি থেকে এগিয়ে যেতে ধরতেই হঠাৎ কারো সুমধুর রিনরিনে হাসির আওয়াজ ওর কানে ভেসে আসলো। সাবাসের কদম থেমে গেল। পায়ের দিক পরিবর্তন করে ও ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সবাই মিলে কাউকে ঘিরে গোল হয়ে বসে গল্প করছে। সাবাস ব্রকুচকে উকি ঝুঁকি দিতেই একটা মায়াবী মুখবিবর চোখের সামনে ভেসে উঠল। এক পা করে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। বেছে বেছে নীরের সামনে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। কারো আগমনে সবাই চকিতে পিছু ঘুরে তাকালো।
বাকিদের চোখকে অবজ্ঞা করে সাবাস নির্দিষ্ট চোখের মালিককে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস নাকি? ছেলেটা কেমন কাটলো এই কয়দিন? নীর মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, সিলেটে ভালোই কেটেছে দিনগুলো। আচ্ছা। বলে সাবাস নিজের ফোন ঘাঁটতে লাগলো। ওর পরনে টি শার্ট, যেটা ওর ঘামের কারণে শরীরে চিপকে আছে। কপালেও ফোঁটা ফোঁটা ঘামের দর্শন পাওয়া যাচ্ছে, কিন্তু ওর ঠোঁটের কোণে লেপ্টে আছে অস্পষ্ট হাসি। আয়েশা ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোর না আড্ডা অপছন্দ? তাহলে এখানে কি করছিস? ভাগ এখান থেকে। সাবাস মনে চোখ নিবদ্ধ রেখেই বলতে লাগলো, আমার ইচ্ছা, আমি যেখানে মন চায় সেখানে গিয়ে থাকবো। দরকার পড়লে গাছের ডালে ঝুলে বাদরের সাথে সেলফি তুলব। দরকার পড়লে শার্কের পিঠে চড়ে সমুদ্রপথে বাড়ি দিব। আগ্নেয়গিরির লাভায় ডিম ভেজে খাবো। পাখির সাথে সুখ দুঃখের আলাপ করব। তাতে তোর কিরে বাল? সাবাসের কথা শুনে আয়েশা ব্যতীত সকলেই হেসে উঠল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, বলদ। হাসিবাদ দিয়ে শাহনাজ নীরকে বলল, তুই দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছিস কিভাবে? তুষার শাহনাজের কথার পিঠে বলে উঠল, আসলে নীর, ইউ আর বিকামিং আ প্রিটি লেডি। প্রত্যুত্তরে নীর সামান্য হাসল। তুষার ওর হাসির দিকে তাকিয়ে মুচকি হেসে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এসব লক্ষ্য করে শাহনাজের আচমকা বুক কেঁপে উঠল, ভীষণ হাঁসফাঁস করতে লাগলো। আয়েশা শাহনাজকে উদ্দেশ্য করে বলল, তুই যদি যখন তখন চিৎপতং হয়ে না পড়ে পড়ে শরীরের হাড় হাড্ডির ক্ষয়ক্ষতি না করতি, তাহলে তুইও নীরের মতো সুন্দরী হয়ে যেতি। শাহনাজের আরো খারাপ লাগতে শুরু করলো। নীরের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর সৌন্দর্যের রহস্য কি? আমাকে একটু টিপস দে না রে। নীর শাহনাজের গাল টেনে দিয়ে বলল, যে আগে থেকে এত কিউট আর সুন্দরী, তাকে কি টিপস দেব শুনি? ইউ আর সো অ্যাডোরেবল সিস। আয়েশা ব্যঙ্গ করে বলল, অ্যান্ড শাবাশু ইজ আ অ্যাডোরেবল ষাঁড়। বিকেলের মনোমুগ্ধ করা আলোকরশ্মি ধীরে ধীরে হারিয়ে গিয়ে প্রকৃতিটা মৃদু অন্ধকারের দিকে গমন করছে। এখনও ড্রয়িং রুমে ছোটদের আড্ডা অব্যাহত রয়েছে। নীরের সাথে প্রায় 2 সপ্তাহ পর সবার দেখা হলো, তাই তো শাহনাজ নিজের জমানো সব কথাগুলো উগরে বের করছে। সাবাস এক দৃষ্টিতে ফোনের দিকেই তাকিয়ে আছে, আর ওর ঠোঁটের কোণে এখনও ক্ষণিক হাসির রেখা নজরে আসছে। তানিয়া কিছুক্ষণ আগেই ওদের সবাইকে স্ন্যাক্স দিয়ে গেছে। গল্প করতে করতে ওরা সেগুলোই খাচ্ছে, যদিও সাবাস কিছুই খাচ্ছে না, ওর নজর ফোনে নিবদ্ধ। একবার সাবাসের দিকে আয়েশার নজর গিয়েছিল, অবশ্য কিন্তু কিছু বলেনি। এত সুন্দর আড্ডা রেখে ওর সাথে তর্ক করার মানেই হয় না। সিনু ওদের কিছু লাগবে কিনা দেখার জন্য আসলো। হঠাৎ ছেলের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল। ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, সাবাস, এ কি অবস্থা করেছো নিজের? এসব কি করছো তুমি? সাবাস তাড়াহুড়ো করে ফোনের ক্যামেরার অ্যাপ থেকে বের হলো। হঠাৎ মায়ের আগমনে প্রচণ্ড ভয় পেয়েছে বইকি। নিজেকে সামলে নিয়ে সাবাস বলল, কি করেছে মাম্মা? নিজের অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার হয়ে আছো, যাও গিয়ে গোসল করো। সাবাস স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও অন্য কিছু ভেবেছিল, অতঃপর অবাক হয়ে বলল, এই সময় গোসল করব? আমার কি মাথা খারাপ? তোমার কথা তো জানি না, কিন্তু তুমি এক্ষুনি গোসল করতে না গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মাম্মা, মাগরিবের আজান দিয়ে দিবে, আমি নামাজ পড়তে যাব না? তা তো নিঃসন্দেহে যাবে, কিন্তু তার আগে গোসল করো, আজান দেওয়ার আরও কিছু সময় বাকি আছে। সাবাস কিছু বলার আগে আয়েশা ইচ্ছাকৃত নাকে হাত দিয়ে বলতে লাগলো, তাই তো বলি, দুর্গন্ধ কোথা থেকে আসছে? তোর শরীর থেকেই তাহলে দুর্গন্ধ আসছিল। ছি, যা গিয়ে গোসল কর। সাবাস বর্ষা থেকে উঠে গা ঝাড়া ভাব নিয়ে বলল, আমি মাটির তৈরি, আমার শরীর থেকে দুর্গন্ধ আসবে না তো কি মধু চড়বে, ফলমূল বেরোবে, নাকি লতাপতা গজাবে? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল, বেয়াদ্দব ছেলে কোথাকার। ধন্যবাদ। 2 ভাই বোনের ঝগড়া লাগলেই সবাই একটা বিনোদন পেয়ে যায়, কারণ ওদের ঝগড়া দেখলে নতুন নতুন কথা শেখা যায়। সাবাস সিঁড়িতে পা রাখতে যাবে এমন সময় নীর বর্ষা থেকে উঠে বলল, আমি তাহলে আজ আসি, দেরি হয়ে যাচ্ছে। সাবাসের কদম থেমে গেল, পিছু ঘুরে গোলগাল মুখটার দিকে তাকিয়ে থাকলো। শিনু তৎক্ষণাৎ বলে উঠল, তুমি যাবে মানে? মাথা ঠিক আছে? আসলে খালামণি বাবা মামা বাসায় একা আছে। তা তো ওরা তোমার জন্মের আগে একাই ছিল, ভয় নেই, তোমার বাবা মাম্মামকে কেউ ধরে নিয়ে যাবে না,
নাভিন ভাইয়া থাকতে রাইমার কিছু হবে না, আর রাইমা দ্য ক্যারেক্টার কুইন থাকতে নাভিন ভাইয়ের কিছু হবে না। আজ তুমি এখানেই থাকবে, বুঝেছো? সবাই জোর করতে লাগলো। শাহবাজ শান্ত স্বরে বলে উঠল, থেকে যাও নাকি? শাহবাজের দিকে এক পলক তাকিয়ে নিজ চোখ সরিয়ে নিল, মাথা হেলিয়ে সম্মতি জানালো। শিনু কিচেনে যেতে যেতে হেসে হেসে বলল, এখানেই থাকতে চাচ্ছ না? তাহলে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে থাকবে? কথাটা শুনে সবাই হেসে উঠল। শাহবাজ সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে গেল। তুষার নীরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখন থেকেই প্রস্তুতি নে নীর, খুব দ্রুত কাজে লাগবে। কথাটা বলে তুষারও 3 তলায় চলে গেল। শাহনাজের মন ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তুষারের হাবভাব দেখে আবারও মুড অফ হয়ে গেল। চৌকিতে খুঁটিয়ে খুঁটিয়ে নীরের দিকে তাকিয়ে থাকলো। ফর্সা মুখ, চোখের নিচে কালো কুচকুচে একটা তিল, যেটাও সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু। কি অপূর্ব মায়াবী একটা চেহারা। শাহনাজ চোখ সরিয়ে নিল। নীর আয়েশার সাথে দোতলার দিকে পা বাড়ালো। শাহনাজ নীরের হাঁটা চলাও পর্যবেক্ষণ করতে লাগলো। ওরা বেশ খানিকটা ওপরে উঠে গেছে। শাহনাজ বড় করে একটা শ্বাস নিয়ে অপরিসীম আত্মবিশ্বাসের সাথে হাঁটার জন্য পা বাড়ালো। 3 কদম ফেলতেই ধরাম করে মুখ থুবড়ে পড়ে গেল। কিছু পড়ার আওয়াজে আয়েশা আর নিজ চকিতে পিছু করে তাকালো। সেই পড়ে যাওয়া জিনিসটা শাহনাজ বুঝতে পেরে দুইজনেই ছুটে আসলো। ওদের দুইজনের সাহায্যে শাহনাজ উঠে দাঁড়ালো। শাহনাজ ওদের দুইজনের উদ্বিগ্ন মুখশ্রীর দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে বলল, আমার মতো বলো জীবনে শুধরাবে না। ভালো হওয়ার কোনো সম্ভাবনা হারিকেন দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছি না। তুবা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছে। এই ক বছরে বাংলাদেশের উন্নয়নের মধ্যে একটি হচ্ছে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব পরপর কিছু বেঞ্চ আর পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও 10 কদম পরপর একটা করে ডাস্টবিন আছে। গাড়ি রিপেয়ারিংয়ে দেওয়ার কারণে তুবাকে আজ ক্যাবে করে ভার্সিটিতে যেতে হবে। মোবাইলে ক্যাব বুক করেও চুপচাপ বসে আছে। হঠাৎ একটা কার এসে ওর সামনে থামলো। গ্লাস নামাতেই দেখতে পেল একটা রঙিন চশমা পরা ছেলে। তুবা এক নজর দেখেই বুঝতে পারলো এটা সেই বিখ্যাত টিকটকারদের কোনো বংশধর হবে। মাম্মার কাছ থেকে টিকটকের বিষয়ে শুনেছিল, ও যেটা বহু আগে ব্যান করে দেওয়া হয়েছে। যারা তবুও টিকটক করতো তাদের আইনের আওতায় আনা হতো। তারপর থেকে কেউ আর সাহস করেনি টিকটক করার। ছেলেটা কার নিয়ে তুরার সম্মুখে এসে সেটা বারবার ঘোরাতে লাগলো। ওই যে কার রেসের সময় যেমন করে অমন, কিন্তু এই ছেলে যেটা করছে সেটা একদম সস্তা মানের। কার রেসাররা এটা দেখলে নিশ্চিত দম আটকে মরে যেত। ছেলেটার অত্যাচার বেড়ে চলল। ক্রমাগত কার ঘোরাতেই লাগলো। প্রচণ্ড শব্দে তুরার কান ঝালাফালা হয়ে গেল। তুরা বিরক্ত হয়ে পাশের বেঞ্চে চলে গেল। ছেলেটাও কান নিয়ে সেখানে গেল। এভাবে 3টা বেঞ্চ বদলানোর পরও যখন দেখলো ছেলে শুধরাচ্ছে না, তখন তোমার মুখ খুলতে যাবে এমন সময় খুব দ্রুত গতিতে একটা গাড়ি ছেলেটার দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে ছেলেটা ভয় পেয়ে গাড়িটা সাইড করতে লাগলো, কিন্তু তবুও পেছনের গাড়ি ওর দিকে তুমুল বেগে এগিয়ে আসছে। ছেলেটা ভয় পেয়ে দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। পেছনের গাড়িও ওর গাড়ির পিছনে চলে যেতে লাগলো। তুবা মজা পেয়ে সেদিকে তাকিয়ে বলল, বাহ, লাইভ কার রেসলিং দেখার ফিল পাচ্ছি, দারুণ তো। গাড়ি দুটো উধাও হয়ে গেল। তুবা সেই দিক থেকে চোখ সরিয়ে পুনরায় বেঞ্চে বসে পড়ল। হঠাৎ ওর সামনে সেই গাড়িটা এসে থামলো। তুবা চকিত সেই দিকে তাকালো। স্বাধীন গাড়ির কাছ নামিয়ে মাথা সামান্য বের করে বলল, আর ইউ ওকে? আরে সাইকো, আই মিন সাইকিয়াট্রিস্ট সাহেব, আপনি ছিলেন ওটা? দূর থেকে দেখলাম কেউ আমার পেশেন্টকে বিরক্ত করছে, তাই একটু শিক্ষা দিলাম। আচ্ছা, তো পেশেন্টের জন্য সাহায্য করলেন, তা আমি যদি চশমা পরতাম তাহলে কি করতেন? ছেলেটাকে গাড়ি থেকে নামিয়ে নাক খত দেওয়াতাম আর বান্দর নাচ করাতাম। তুবা হেসে উঠল। স্বাধীন প্রকুচকে বলল, আপনি এখানে কি করছেন? কোথাও যাওয়ার হলে চলুন, লিফট দিচ্ছি। চাকালা, কিন্তু লাগবে না, আমি ক্যাব বুক করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যেমনটা আপনার ইচ্ছা। বলেই স্বাধীন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ধরলেই তুবা বসা থেকে উঠে বলল, ও হ্যাঁ, চাকাল্লা একটু আগে সাহায্য করার জন্য। অবশ্য আপনি না আসলে আমি ওর থেকে হিসাব নেওয়া শুরু করতাম। দুনিয়াতে হিসাব না দিলেও পরকালে গিয়েই নিতাম। ভার্সিটির বিশাল লাইব্রেরিতে অনেক স্টুডেন্ট নিজেদের পছন্দনীয় বই পড়ছে। অতীত প্রজন্মের মতো এরা সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে না। সকলের মেন্টালিটি ছোট থেকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সবাই বই পড়াটাকে নিজেদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয় মনে করে।
প্রত্যেকটা জেলায়, বিভাগে, গ্রামে, শহরে অসংখ্য লাইব্রেরি গড়ে উঠেছে। এর বদৌলতে ফ্রিতে সবাই নিজেদের জ্ঞানের তৃষ্ণা মেটাতে সক্ষম হচ্ছে। তুষার নিরিবিলি একটা টেবিলে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তুবা কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে এসেছিল। তুষারের দিকে চোখ পড়তেই ওর ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর সামনে চেয়ার টেনে ধপ করে বসে পড়ে বলল, কিরে, মাল্টি ট্যালেন্টেড ছেলে, লাইব্রেরির সব বই তো মনে হয় পড়া শেষ করে দিয়েছিস। তা বলি একটু তো নিজেকে শান্তি দে ভাই, সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে থাকলে হবে? তুষার বই থেকে চোখ সরিয়ে তুবার দিকে তাকিয়ে বলল, বই পড়লে জ্ঞানের বিশালতা বাড়ে। অবশ্য তোর মতো মাথা মোটা সেটা বোঝার কথা না। তুই তো শুধু শিখেছিস মাম্মার মতো কথায় কথায় পরকালে হিসেব নেওয়া। তুবা নিজের হাতের বইগুলো শব্দ করে টেবিলের ওপর রাখলো। লাইব্রেরিতে উপস্থিত বাকিরা ওদের দিকে বিরক্ত চোখে তাকালো। তা দেখে তুবা তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান আফওয়ান। সকলের থেকে চোখ সরিয়ে নিয়ে তুবা কটমট দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে বলল, তোর বড্ড বার বেড়েছে তুষার। আমাকে মাথা মোটা বলার একটা কারণ বল, শুধুমাত্র একটা। এই যে নিজের বড় ভাইকে নাম ধরে ডাকছিস, এটাই একটা কারণ। তুবা টিটকারি দিয়ে বলল, তুই আমার থেকে জাস্ট 6 মাসের বড়, তোকে কেন ভাই বলতে যাবো রে? তুষার বুকে 2 হাত গুজে তুবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ভার্সিটিতে তো সিনিয়র ভাই, সেটা ভুলে যাস না। তুবা মুখ ভেঙচি কেটে বলল, বয়স ম্যাটার করে ব্রো, বয়সটাই আসল। তুই আমাকে হীরার নেকলেস দিলেও আমি তোকে ভাই বলে ডাকবো না। হ্যাঁ। তুষার কিছু বলল না, পুনরায় বইয়ের দিকে মনোযোগ দিল। ও কখনো কারোর সাথে তর্ক করে না, নিজের পক্ষে 2-1টা কথা বলে চুপ হয়ে যায়। তুবার বৈশিষ্ট্য জানে, তাই নিজেও চুপ হয়ে গেল। ও কিছুকে দিয়ে তুষার কি বই পড়ছে সেটা দেখার চেষ্টা করতে লাগলো। এমন সময় 2-1টা ফার্স্ট ইয়ারের মেয়ে এসে তুষারকে উদ্দেশ্য করে বলল, হ্যালো ভাইয়া। তুষার এক পলক ওদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তুষারের থেকে জবাব না পেয়ে মেয়ে দুটো হাস্যোজ্জ্বল মুখে 2 হাত বাড়িয়ে একটা নকশা করা চিঠি ওর সামনে রেখে বলল, এটা আপনার জন্য, একটু পড়ে দেখবেন। বলে লাজুক হেসে দৌড়ে ওদের সামনে থেকে চলে গেল। তুবা এতক্ষণ গালে হাত দিয়ে ওদের দৃশ্য অবলোকন করছিল। মেয়ে দুটো চলে যেতেই তুবা চটজলদি চিঠিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, মানতে হবে চিঠিটা বেশ সুন্দর করে নকশা করেছে রে তুষার। আর মেয়ে দুটো কিউট ছিল। কাকে পছন্দ হলো তোর? বল বল, লজ্জা পাস না? আমি কাউকেই বলবো না। তুষার তুবার হাত থেকে চিঠিটা খপ করে ছিনিয়ে নিয়ে সেটা ডাস্টবিনে ছুঁড়ে মারল। তুবা অবাক হয়ে বলল, ফেলে দিলি কেন? মেয়েগুলো কত অনুরোধ করে তোকে পড়তে বলে গেল। সবার রিকোয়েস্ট মেনে নিলে আমি চরিত্রহীন হয়ে যাব। আমি শুধু একজনের রিকোয়েস্টই মেনে চলবো, ওকে? তুবা চোখ বড় বড় করে আগ্রহের সহিত বলল, এই তুষার, তোর পছন্দের কেউ আছে? কে সে? আমি কি চিনি তাকে? বল বল। তুষার কোনো উত্তর না দিয়ে বইয়ে নজর দিল। তুবা ওর হাত থেকে বই কেড়ে নিয়ে বলল, বল না তুষার, তুই তো দেখছি এখন রোমান্টিক উপন্যাস বেশি পড়ছিস। অবস্থা সিরিয়াস দেখছি তোর। মেয়েটা কে রে? তুষার বসা থেকে উঠে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। ওর গমন পথের দিকে নজর রেখে তুবা বলতে লাগলো, তুই ধরা পড়ে গেছিস তুষার। এবার আমি তোর পেছনে ডিটেকটিভদের মতো লেগে পড়বো। দেখি কিভাবে সেই মেয়েকে লুকিয়ে রাখিস। হ্যাঁ। স্বাধীন নিজের কেবিনে দাঁড়িয়ে একজন রোগীর ফাইল চেক করছে। হঠাৎ ফোন বেজে উঠতেও পকেটে হাত দিল। ফোনের সাথে রুমাল বেরিয়ে আসলো। রুমালের দিকে তাকাতেই ওর তুবার কথা মনে পড়ে গেল। হেসে হেসে বলতে লাগলো, নোংরা মেয়ে আমার শখের রুমালটা নিজের মূল্যবান সম্পদ দিয়ে মাখামাখি করে নষ্ট করে দিল। আমি জানি আমার রুমাল আপনার মনে ধরেছিল, তাই ছলচাতুরি করে নিয়ে গিয়েছেন, লোভী মেয়ে। তুবার কথা ভাবতে ভাবতে স্বাধীন ফোন ধরার কথা ভুলেই গেল। ফোন করেছিল ওর মা। সেটা স্মরণ হতেই স্বাধীন তাড়াহুড়ো করে কল ব্যাক করলো। ফোন রিসিভ হচ্ছে না। স্বাধীনের বুঝতে বাকি নেই ওর মা অভিমান করেছে। বাবা মায়ের একমাত্র সন্তানও। ছোট থেকেই ওর মা ওকে নিয়ে অনেক পসেসিভ। সব কিছু করার অনুমতি দিলেও ফোন ধরা নিয়ে ওনার আলাদা একটা অভিব্যক্তি আছে। যে অবস্থাতেই থাকুক না কেন, ফোন দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ফোন রিসিভ করতে হবে। স্বাধীন এখনো পর্যন্ত 99 বার ফোন দিল, কিন্তু ওর মা রিসিভ করলো না। স্বাধীন হতাশ হয়ে কপালে হাত দিল। কয়েক মিনিট পর ওর মায়ের ফোন থেকে ফোন আসলো। এবার আর এক মুহূর্ত দেরি না করে স্বাধীন সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলল, আম্মু, আফওয়ান। শায়লা খাতুন অত্যন্ত গম্ভীর গলায় বলল, কোথায় ছিলে?
ফোন রিসিভ করতে এত দেরি করলে কেন? তুমি কি ওয়াশরুমে গিয়েছিলে? তোমাকে কতবার বলেছি যে ওয়াশরুমে মোবাইল নিয়ে যাবে? স্বাধীন অনুরোধ করে বলল, আম্মু ভুল হয়ে গেছে, একটু অন্যমনস্ক ছিলাম তাই ধরার আগেই কেটে গেছে। শায়লা খাতুন চুপ করে থাকলেন, অতঃপর বলে উঠলেন, ঠিক আছে, মানলাম এবারের মতো, কিন্তু 99 বার মিস কল দিয়ে থেমে গেলে কেন? 100 বার কেন দিলে না? হাত ব্যথা উঠে গিয়েছিল? মা এখন পর হয়ে গেছে, তাই না? স্বাধীন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আফওয়ান আফওয়ান আফওয়ান। শায়লা খাতুন প্রায় আধা ঘন্টা ধরে ছেলের নামে নানা অভিযোগ করতে লাগলেন। শুধুমাত্র প্রথমবারই ফোন রিসিভ না করার কারণে স্বাধীনও চুপচাপ সব অভিযোগ মাথা পেতে নিতে লাগলো। ওর মা সব দিক দিয়ে পারফেক্ট, শুধু ফোনের বিষয়ে অযৌক্তিক পাগলের মতো আচরণ শুরু করে দেন। ফোন কাটার পর স্বাধীন বড় করে একটা দম নিল, হতাশ হয়ে বলতে লাগলো, তোবা, আপনার জন্য আমাকে কত কিছু শুনতে হলো, আপনাকেও আমি কথা শোনাবো, দেখে নিন। এমন সময় স্বাধীনের ফোন পুনরায় বেজে উঠল। স্বাধীন তড়াক করে লাফিয়ে উঠে নাম্বার না দেখেই ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। তুবা কপাল কুঁচকে বলল, কি আপনার আম্মু শুনি? একটা অবিবাহিত মেয়েকে দামড়া ছেলের মা বানাতে আপনার লজ্জা করে না? ছি! তোবার ক্লাস আজ আগেই শেষ হয়ে গেছে, জন্য ও তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে গেছে। তাছাড়া ডক্টর স্বাধীন মুক্তাকির সাথে ওর আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তোবা চলে যাওয়ায় আয়েশার মনটা খারাপ হয়ে গেল। সেম ইয়ারে না হলেও ক্লাস শেষে দুইজন মিলে আড্ডা দিত। আয়েশার এখনও 2টো ক্লাস বাকি আছে। ও একা একা ক্যাম্পাসে উদাস মুখে বসে আছে। সবার সাথে টুকটাক কথা বলেও কারোর সাথে মাখো মাখো সম্পর্ক নেই ওর, একমাত্র তুবা ব্যতীত। কিছুক্ষণ বসে থাকার পর আয়েশা বসা থেকে উঠে ক্লান্ত পায়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে কারোর নিরেট কণ্ঠস্বর ভেসে আসতে আয়েশার কদম থেমে গেল। আই থিঙ্ক ক্লাসের সময় এভাবে ঘুরঘুর করা কোনো আদর্শ স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। কণ্ঠ শুনেই আয়েশা বুঝে গেল এটা কে হতে পারে, তাই চটজলদি পিছু ঘুরে বলল, আমি ক্লাসেই যাচ্ছি স্যার। বারিশ গম্ভীর মুখে হাঁটা শুরু করলো। আয়েশাও পিছু পিছু হাঁটতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, অ্যানাকোন্ডা সাপের ফোসফোসানি শুরু হয়ে গেল। ক্লাসে বারিশের পর আয়েশা ঢুকে পড়ল। সাবাস ক্লাসেই ছিল। নিজের নির্দিষ্ট আসনে গিয়ে আয়েশা বসে পড়ল। বারিশ নিজের ক্লাস শুরু করলো। আয়েশা অনেক চেষ্টা করে ওর কথাগুলো বুঝতে পারছে না। পড়াশোনাটা ওর কাছে সবচেয়ে কঠিন কাজ। এর চেয়ে এভারেস্ট জয় করা ওর কাছে সহজ মনে হয়। বারিশের লেকচার যত বাড়তে লাগলো আয়েশার কপালে তত ভাঁজ পড়তে লাগলো। শেষে ব্যর্থ হয়ে আয়েশা মনোযোগ সরিয়ে নিল। অযথা মাথায় চাপ প্রয়োগ করার কোনো মানেই হয় না। ডান পাশে তাকিয়ে দেখলো সাবাস অত্যন্ত মনোযোগের সহিত লেকচার শুনছে, পাশাপাশি খাতায় নোট করছে। আয়েশা হতাশ শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখলো সবার চোখ বারিশের দিকে নিবদ্ধ। অবশ্য ওদের নজর বারিশ স্যারের লেকচারের ওপর না, এই বিষয়ে আয়েশা নিশ্চিত। মেয়েগুলো এমন বেহায়া আচরণ দেখে আয়েশার চোখ মুখ কুঁচকে গেল। ওদের থেকে নজর সরিয়ে পুনরায় ও বারিশের লেকচারে একটু মনোযোগ দিল, কিন্তু এবারেও ব্যর্থ হলো। কলম দিয়ে নিজের মাথায় গুঁতো মারতে লাগলো। বারিশ ওর দিকে তাকিয়ে বলল, বিহেভ ইয়োরসেলফ। আই থিঙ্ক তুমি আবারও আমার কাছে অপমানিত হতে চাচ্ছ না? ক্লাসের সবাই আয়েশার দিকে তাকালো। এতে করে আয়েশা থতমত খেয়ে গেল। লজ্জিত ভঙ্গিতে বলল, সাফওয়ান। বারিশ পুনরায় ক্লাস আরম্ভ করলো। সাবাস ওর দিকে তাকিয়ে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, অপদার্থ বলদ। আয়েশা চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে ওকে জিহ্বা দেখালো। সাবাস মুখ ভেঙচি কেটে নোট করায় মনোযোগ দিল। আয়েশা গালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বারিশের লেকচার শুনতে লাগলো। হঠাৎ ওর মুখে একটা কাগজের টুকরো এসে পড়তে আয়েশার ভ্রু কুঁচকে গেল। পাশে তাকিয়ে দেখলো জিম নামের একটা ছেলে ওর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে ইশারায় ওকে কাগজটা পড়তে বলল। আয়েশা বিরক্ত মুখে কাগজটা কোচর মোচর করে নিজের সিটের ওপরে রেখে বারিশের প্রজেক্টের সাজানো লেকচারটা নোট করতে লাগলো। এটাও মনোযোগ দিয়ে নোট করছে। হঠাৎ নিজের সিটের পাশে কারো উপস্থিতি টের পেতেই আয়েশা চকিতে সেদিকে তাকালো। বারিশ ওর পাশ দিয়ে হেঁটে চলে গেল। আচমকা স্যারকে দেখে ভয় পেলেও আয়েশা নিজেকে সামলে নিয়ে পুনরায় নোট করতে লাগলো। ক্লাসের যখন আরও 5 মিনিট বাকি আছে তখন বারিশ জিমকে দাঁড় করিয়ে বলল, আজ ক্লাসে যা যা শেখালাম তার প্রেজেন্টেশন তুমি দেবে। আই থিঙ্ক তুমি বুঝেছো। জিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কি প্রেজেন্টেশন দেবে?
পুরো ক্লাস জুড়ে ওর নজর তো আয়েশার উপর ছিল। বারিশ পুনরায় গম্ভীর গলায় বলল, হোয়াট, হাসছো না কেন? জিম ধীর পায়ে সামনে এগিয়ে গেল। ওর গলা শুকিয়ে গেল। অন্য স্যার হলে মানা যেত, কিন্তু বাড়ির স্যার ওকে এক চুলো ছাড় দিবে না। আসলেই ছাড় দিল না। ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন না দেওয়ায় বারিশ ওকে নিজের কেবিনে যেতে বলেছে। ওর শাস্তি কেবিনেই দেওয়া হবে। এটা ভার্সিটির নতুন নিয়ম। ক্লাসে কেউ খারাপ পারফরমেন্স করলে কিংবা স্যারের সাথে বেয়াদবি করলে ওই স্যার তাকে নিজের কেবিনে নিয়ে গিয়ে ইউনিক ইউনিক সব স্টাইলে শাস্তি দেয়। এটা যার যার পছন্দের ওপর। বারিশ এখন জিমকে কি শাস্তি দেবে সেটা বারিশই জানে। সবার মুখে উদ্বিগ্নতা, তবে আয়েশার মুখে হাসি। যাক, এই উইলিয়াম জিম একটা শিক্ষা তো পাবে। ক্লাস শেষে আয়েশা বই গুছিয়ে কাঁধে ব্যাগ চাপিয়ে যেতে ধরেও ফিরে আসলো। জিমের দেওয়া কাগজটাতে কি লেখা আছে সেটা দেখতে ইচ্ছে করছে ওর, কিন্তু আশ্চর্য কাগজটা ওখানে নেই। অনেক খুঁজেও আয়েশা সেটা পেল না। অবাক হয়ে বলতে লাগলো, কাগজটা কি হাওয়ায় মিলিয়ে গেল? তোবার মেজাজটা বিগড়ে গিয়েছে। এই বয়সে দামড়া ছেলের মুখে আম্মু ডাক শুনে ও রিসেপশনে এসে স্বাধীনকে ফোন দিয়েছিল যেন দ্রুত চেক আপ করিয়ে বাসায় যেতে পারে, কিন্তু তার জন্য যে আম্মু ডাক শুনতে হবে সেটা ভাবতেই পারেনি। হঠাৎ পাশে একটা বাচ্চার মুখে আম্মু ডাক শুনে খেকিয়ে উঠে বলল, এই কে তোর আম্মু? আমি কারো আম্মু না, ওকে? আমাকে আম্মু বলে ডাকার হিসাব আমি পরকালে গিয়ে নিব। কথাটা বলার পর তুবা থতমত খেয়ে গেল। বাচ্চা আর বাচ্চার মা ওর দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তুবা জোরপূর্বক হেসে মিষ্টি স্বরে বলে উঠল, আফওয়ান, আমি আপনাদের কিচ্ছু বলিনি, আসলে অন্য একজনকে ভেবে বলে ফেলেছি। ওনারা এখনো তুবার দিকে আহম্মক হয়ে তাকিয়ে আছে। তা দেখে তুবা ওনাদের দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, আফওয়ান ছোটবাবু, এই নাও চকলেট খাও। আন্টি, অনেক অনেক সরি, বুঝেছ? বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে চকলেট নেওয়া ঠিক হবে কিনা সেটা জিজ্ঞাসা করলো। মেয়েটা কয়েক পলক তুবার দিকে তাকিয়ে থেকে চকলেট নেওয়ার অনুমতি দিল। অনুমতি পাওয়ার সাথেই বাচ্চাটা চকলেট লুফে নিল। তুবা মেয়েটার সাথে কয়েক মিনিট কথা বলে সব কনফিউশন ক্লিয়ার করে নিল। বর্তমানে ও স্বাধীনের কেবিনের সামনে বসে আছে। ভেতরে অন্য একজন পেশেন্টের সাথে স্বাধীন কথা বলছে। অপেক্ষা করতে করতে তুবার হাই উঠে গেল। ব্যাগ থেকে চকলেট বের করে খেতে লাগলো হাই ওঠা কমানোর জন্য। হঠাৎ কেবিনের ভিতরে ভালোভাবে নজর দিতেই দেখতে পেল একটা চশমা পরা মেয়েকে। তুবার চোখ বড় বড় হয়ে গেল। ও বসা থেকে উঠে কেবিনের সম্মুখে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখতে পেল স্বাধীন হেসে হেসে মেয়েটার সাথে কথা বলছে। তা দেখে তুবা বিড়বিড় করে বলে উঠল, হায় আল্লাহ, এই মেয়েকেই আজকে আসতে হলো। ওই সাইকো তো আপনজন পেয়ে গেল। হাসি দেখে তো মনে হচ্ছে সোজা কাজে অফিসে চলে যাবে ওরা। তোবার হঠাৎ কেন জানি হাঁসফাঁস লাগতে শুরু করলো। কি যেন একটা তাণ্ডব শুরু হয়ে গেল মনের ভেতর, যেটা স্বাধীনের হাসির দিকে তাকালে তরতর করে বেড়ে যাচ্ছে। ওদের হাসির বেগ বেড়ে গেল, সাথে তুবার মুখের রঙও তুমুল বেগে রক্তিম হতে লাগলো। কাচের ডোরে কান পেতে মনোযোগ দিয়ে ওদের কথোপকথন শোনার চেষ্টা করতে লাগলো। ওর কানে শুধু 3-4টা কথাই আসলো, বিয়ে, বাচ্চা, অনুষ্ঠান। থেমে থেমে শুধু এই কয়টা ওয়ার্ডই ওর কানে এসেছে। তুবার রাগে ফেটে পড়ল। খুব জোরে কাচের ডোরে একটা ঘুষি মেরে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, সাইকো আমাকে আম্মু বলে এই চশমাওয়ালির নটাঙ্কি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? এর হিসাব আমি পরকালে নিব। তার আগে আর একটা কাজ করব। আমাকে যেহেতু আম্মু বানিয়েই দিয়েছেন, তো দজ্জাল শাশুড়ি হয়ে আপনার সংসারে আগুন লাগাবো। আপনাদের দুজনের মাঝখানে গিয়ে শুয়ে থাকবো আমি। নিজের রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তুবা যে কাচের ডোরটা ভেঙে ফেলেছে সেটা খেয়াল হতে ও চোখ বড় বড় করে ফেলল। কাঁচটা ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু এখনও টিকে আছে। তুবা আস্তে করে নিজের হাতটা কাচের ওপর থেকে সরালো। কাঁচটা ভেঙে পড়েনি দেখে তুবা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের জায়গায় গিয়ে বসে থাকলো। এমনভাবে মুখের অঙ্গভঙ্গি করে রাখলো যেন ওর মতো ভদ্র আর ভালো মেয়ে এই দুনিয়ায় একটাও নেই। আরও কিছুক্ষণ পর মেয়েটা চলে গেল। এবার তুবার ডাক পড়লো। তুবা মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর স্বাধীনের প্রতি সব রাগ নিজের করা বলদামি কাজের নিচে চাপা পড়ে গেছে। স্বাধীন কোনো ভনিতা না করে সোজা কাজের কথা বলতে লাগলো। তুবার অবস্থা সম্পর্কে খুঁটিনাটি শুনতে লাগলো গভীর পর্যবেক্ষণে। কাউন্সেলিংয়ের পুরো পর্বে তুবার মুখে হাসি লেপটেছিল। অবশ্য স্বাধীন ওই মেয়েটার সাথে যেভাবে হাসছিল সেভাবে তুবার সাথে হাসেনি। কাউন্সেলিং শেষে তুবা নিজের চাপা রাগ খানিকটা প্রকাশ করে বলল, বিয়ে তো ঠিকঠাক করেই ফেললেন,
তা আমাকে দাওয়াত দিবেন না? স্বাধীন ভ্রুকুচকে বলল, বিয়ে? কার বিয়ে? কার সাথে? কার আবার? আপনার বিয়ে। একটু আগে যে মেয়েটা চলে গেল তার সাথে আপনার বিয়ে। স্বাধীন আশ্চর্যান্বিত হয়ে বলল, ওটা আমার বোন হয়। আপনি কি বলছেন এসব? কার থেকে শুনেছেন? তোবার সমস্ত রাগ পড়ে গেল। ভ্রুকুচকে বলল, আপনার নিজের বোন? না, আমার কোনো ভাই বোন নাই। তাহলে কাজিন? না, তেমনটাও না। আসলে ওই মেয়ে চশমা পরে, তাই আজ থেকে ও আমার বোন। জানেন, আমার বোনের একটা বাচ্চাও আছে। সেই বাচ্চার সমস্যার সমাধান করতে এসেছিল। আমার ভাগ্নে কারোর সাথে সহজে মিশতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। তোবা আহম্মক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কে? আদৌ মানুষ? এমন সময় বিকট আওয়াজ করে কাঁচের ডোরটা ঝরঝর করে ভেঙে পড়ে গেল। স্বাধীন চটজলতি বর্ষা থেকে উঠে দাঁড়ালো। ও যে বেশ আশ্চর্য হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও অবাক হয়ে বলে উঠল, এটা হুট করে ভেঙে গেল কিভাবে? এতটাও দুর্বল নয় যে সামান্য বাতাসে ভেঙে যাবে। তোবা থতমত খেয়ে গেল। উসকুস করতে লাগলো। স্বাধীনের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে বলল, আমার রূপের আগুনে ভয়ঙ্কর তাপের কাছে হয়তো টিকতে পারেনি, তাই ভেঙে গেছে। পৃথিবীতে আধার ঘনিয়ে এসেছে। দুই প্রবীণ দম্পতি নিজেদের সুখ দুঃখের আলাপচারিতা করছে। পুরনো দিনের সোনালী অতীতের কথাগুলো স্মরণ করতেও ভুলে যাচ্ছে না। ওদের স্মৃতিচারণে বাধা পড়ে মেয়ের আওয়াজে, বাবা, মামা, একটু দরজাটা খোলো, আমি একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি। তোবা বিচলিত কণ্ঠে কথাটা বলল। রায়েস আর তানজিদ একে অপরের দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা খুলে দিল। তোবা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে অস্থিরভাবে ভেতরে প্রবেশ করে পায়চারি করতে লাগলো। রায়সামের হাত টেনে ধরে বলল, কতবার বলেছি দাঁত দিয়ে নখ কাটবে না? বাসায় কি নীল কাটার নেই? তুমি যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে দাঁতগুলোকে পাথর মতো শক্ত করেছো, সেটা মানুষকে বোঝাতে হবে না, ঠিক আছে? ছাড়ো তো মামা, আগে আমার কথা শোনো। আমি একটা সমস্যা বাঁধিয়ে ফেলেছি। জীবনে ওই একটা জিনিসই তো করতে পারো তুমি, মা। তানজিদ রায়সাকে থামিয়ে দিয়ে মেয়েকে আশ্বস্ত করে বলল, কি হয়েছে মামুনি? খুলে বলো, প্যানিক করার দরকার নেই, আমি আছি তো। তোবা বড় একটা শ্বাস ফেলে বলতে লাগলো, বাবা, আমি ওই সাইকিয়াট্রিস্টের কেবিনের কাঁচ ভেঙে ফেলেছি। রায়সা অবাক হয়ে বলল, ভেঙে ফেলেছো মানে? তোমার শরীরে এত শক্তি কবে থেকে এলো? সেটা তো আমারও প্রশ্ন মাম্মা, এত শক্তি কোথা থেকে এলো? তানজিদ মেয়ের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, সমস্যা নেই। স্বাধীনের কাছে মাপ চেয়েছো মামুনি? তোবা দাঁত বের করে বলল, না, আমি তো স্বীকারই করিনি যে আমি ভেঙেছি ওটা। তোমার ওই পাগলা ডাক্তার ভেবেছে বাতাসে চাপে ভেঙে গেছে। তানজিদ আর রায়সা আহম্মক হয়ে একে অপরের দিকে তাকালো। তোবা পুনরায় ব্যস্ত কণ্ঠে বলে উঠল, বাবা, বাবা, তুমি ওনাকে ক্ষতিপূরণ দিয়ে দিও কেমন? আমি স্বীকার করতে পারবো না, কারণ আমার ভীষণ লজ্জা লাগছে। প্লিজ বাবা, প্লিজ। আর ওনাকে এটাও স্পষ্ট করে বলে দিবে যেন এই টপিক আমার সামনে না তোলে, নাহলে কিন্তু আমি পরকালে গিয়ে হিসাব নিব বলে দিলাম। তানজিদ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে মামুনি। তোবা রুম থেকে বেরোতে বেরোতে বলল, মনে থাকে যেন বাবা, আমি কিন্তু পরকালে গিয়ে এর হিসাব দিতে রাজি না। আমি মানুষের থেকে হিসাব নিব, কিন্তু মানুষ আমার থেকে হিসাব নেবে এমন কাজ আমি ভুলেও করতে চাই না, ওকে? মেয়ের গমন পথের দিকে তাকিয়ে তানজিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয়ে ছিলাম, সেই জিনিসটাই আমার সাথে হলো। রায়সা অবাক হয়ে বলল, কি চিরকুমার স্বামী? কি আবার, তানিয়া ফুসলিয়ে ফুসলিয়ে আমার মেয়েটাকেও নিজের মতো হিসাবধারী বানিয়ে নিয়েছে। ছ্যা! রায়সা জোরে হেসে উঠল, হাসতেই থাকলো। তানজিদ কপাল কুঁচকে বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। জিম পকেটে দুহাত গুজে মাথা নিচু করে ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে আয়েশা তুবাকে উদ্দেশ্য করে বলল, একে ঠিক কি শাস্তি দিতে পারে তুবা? ওই স্পেশাল পানিশমেন্টটা পেয়েছে নাকি? হ্যাঁ, তাও আবার কোন স্যারের কাছে জানিস? তুবা স্বাভাবিক মুখভঙ্গিতে বলল, না। আয়েশা কপাল কুঁচকে বলল, আমি জানি তুই জানিস না, তাই বলে মুখের ওপর এভাবে না বলবি। হ্যাঁ। আয়েশা তুবার মাথায় চাটি মেরে বলল, রাবিশ স্যার। তুবা মাথায় হাত বোলাতে বোলাতে চোখ দুটো বড় বড় করে বলল, তাহলে তো অবস্থা ঝাঁকা নাকা।
এই ছেলের ওপর দিয়ে না জানি কি কি গিয়েছে। ওহ ভালো কথা, এই ছেলেটা তোকে সেই ফার্স্ট ইয়ার থেকে লাইন মারে না রে, তাই না আপু? আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ সেই বলদটাই এটা। বাদ দে ওটার কথা, চল ক্যান্টিনে যাই, প্রচুর ক্ষুধা লেগেছে। ভাইরে ভাই, কাল পুরো বিকেল টাইমটা, মানে টানা 6 ঘন্টা স্যার আমাকে দিয়ে আমি আমার সম্পূর্ণ ধ্যান জ্ঞান ক্লাসের লেকচারের উপর দিব। এই লাইনটা বিরতিহীনভাবে লিখিয়ে নিয়েছে। জিমের ফ্যাকাশে মুখে বলা কথাটা শুনে ওর বন্ধু জিহাদ বলে উঠল, কষ্ট পাস না ভাই, এটা তো তাও কম ছিল। আমি তো ভেবেছিলাম ভাই স্যার তোকে উল্টো লটকিয়ে বাস এই শপথ শপথ করে বাড়ি মেরেছে। জিম নিজের চুপসে যাওয়া ডান হাতটা পকেট থেকে বের করে বলল, এইটা তোর কাছে কম মনে হয়েছে? আমাকে দিয়ে ওই লেকচার মুখস্থ করিয়ে নিলেও তো হতো, তাই না? কাল থেকে আমার হাতটা মুখ লুকিয়ে চিৎকার করে কান্না করতেছে, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না, এমনকি আমাকেও দেখাচ্ছে না। ভেবে দেখেছিস পরিস্থিতি কতটা প্রতিকূলে? জিহাদ ওর হাতটা টেনে নিয়ে বলল, এগুলো তোর আঙুল? আবার তো মনে হচ্ছে আমি কোনো গন্ডারের রসকহীন হাগা দেখছে। জিম তড়িৎ বেগে নিজের হাতটা জিহাদের থেকে ছাড়িয়ে নিয়ে পকেটে পুরে ওর সাথে তর্কাতর্কি করতে লাগলো। দুজনে আরও বেশ কিছু কথা বলল। ওরা ক্যান্টিনে বসে কথাগুলো বলছিল। ওদের উল্টো দিকে যে আয়েশা আর তুবা বসে আছে সেটা ওরা খেয়ালই করেনি। ওদের কথোপকথন শুনে আয়েশার খাবার নাকে মুখে উঠে গেছে। অন্যদিকে তুবা হাত কামড়ে ধরে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আয়েশার চোখ মুখ লাল হয়ে গেছে। একটা পানির বোতল নিয়ে ওরা বাইরে চলে গেল। আয়েশা চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। তুবা অবশেষে জোরে জোরে প্রাণ খুলে হাসতে হাসতে বলল, আজকে সর্বোচ্চ বিনোদন পেয়ে গেলাম, আর বাড়ির শাড়ির বুদ্ধির জবাব নেই। কি ইউনিক শাস্তি, মাই আল্লাহ। আয়েশাও হাসছে, কিন্তু চোখ দুটো এখনো লাল হয়ে আছে ওর। হাসির মাঝে ওরা খেয়ালই করেনি ওদের পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। খেয়াল করতে ওরা হাসি থামিয়ে সামনের ব্যক্তিটিকে সালাম দিল। বাড়ির সালামের জবাব দিয়ে শান্ত স্বরে বলল, তোমাদের ক্লাস নেই? আই থিঙ্ক ক্লাস বাদ রেখে তোমরা দ্বিতীয়বার এমন হাসাহাসি করবে না, রাইট? দুজনেই একসাথে বলে উঠল, জি স্যার। বাড়ির পাশ কাটিয়ে যেতে ধরে একটু থেমে বলল, ভ্যাম্পায়ারের চোখ লাল হয় শুনেছিলাম, কিন্তু মানুষের লাল চোখ স্বাভাবিক না। বাড়ির চলে গেল। আয়েশা চোখ শুরু করে বলল, দেখলি কেমন পেঁচিয়ে কথা বলে এই ভাজা? সরাসরি বললেই তো হতো, আয়েশা তুমি ঠিক আছো? তোমার চোখ লাল কেন? একটু ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ খেও। তা না, সন্ত্রাসীগুলোর মতো সাবধান করলো। এটাকে এক কথায় হুমকিও বলা যায়। তুবা হেসে উঠে বলল, বাড়ির শাড়ির থেকে এর চেয়ে ভালো কথা আশা করিস কিভাবে? চল চল ক্লাসে যাই, নয়তো এবার এসে আমাদেরও 6 ঘন্টা বসিয়ে রেখে নন স্টপ হাসতে হাসতে বলতে বলবে ক্লাসের সময় করিডোরে দাঁড়িয়ে নো হাসাহাসি। আয়েশা ওর কথায় হেসে উঠল। হাসি থামিয়ে দুইজনে নিজেদের ক্লাসের দিকে এগিয়ে গেল। কিছু একটা মনে পড়তে আয়েশা বলে উঠল, ও হ্যাঁ, তোর মনে আছে ওই বাচ্চাটাকে যার সাথে আমাদের পার্কে দেখা হতো রোজ? হ্যাঁ হ্যাঁ, ওই দুষ্টু বাচ্চাটা, তার কি হয়েছে? ওই বাচ্চাটা নাকি জেদ করেছে আমার কাছে ছাড়া আর কারোর কাছে টিউশন পড়বে না। আপুটা আমাকে জোর করেনি, কিন্তু কণ্ঠে আকুলতা ছিল। বাচ্চাটাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো ওর কাজ হয়নি। তার ওপর না পেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে। তুই কি সিদ্ধান্ত নিলি আপু? ভার্সিটির পড়া কমপ্লিট করে বাচ্চাটাকে পড়ানোর সময় বের করতে পারবি? এইভাবে বলছিস, এমনভাবে বলছিস যেন আমি এমনিতেই পড়া কমপ্লিট করতে পারি। ওই পড়াশোনা আমার দ্বারা হবে না। আমি তাড়াতাড়ি বিয়ে করে নিব ভাই, তবে আপুর রিকোয়েস্টটা আমি ফেলবো না। আজ বাবার সাথে কথা বলবো। ফার্স্ট ইয়ারের ক্লাস এসে যাওয়ায় তুবা বিদায় জানিয়ে নিজের ক্লাসে চলে গেল, আর আয়েশা থার্ড ইয়ারের ক্লাসের দিকে অগ্রসর হলো। 4 তলার হাসান ভিলার প্রথম তলায় প্রবীণ 2 দম্পতি থাকে, 2 তলায় মেয়েরা, 3য় তলায় ছেলেরা, আর 4র্থ তলায় গেস্ট রুম আর একটা মস্ত বড় লাইব্রেরি আছে। সাজিদ এখন সেই লাইব্রেরিতে বসে চোখে চশমা দিয়ে বই পড়ছে। মেহমেদ সাজিদের বিপরীত পাশে মুখ হাঁ করে ঘুমিয়ে পড়েছে। এসেছিল বই পড়তে, কিন্তু ঘুম ওকে ধোকা দিয়ে দিয়েছে। মাম্মার থেকে বাবার অবস্থান জেনে নিয়ে আয়েশা লাইব্রেরিতে চলে আসলো। সাজিদের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, বাবা। সাজিদ বই থেকে চোখ সরিয়ে সামান্য হেসে বলল, হ্যাঁ বড় আম্মুজান,
তোমার সাথে কিছু কথা ছিল। সাজিদ বইটা দূরে সরিয়ে চোখ থেকে চশমা খুলে বলল, নির্দ্বিধায় বলতে পারো আম্মুজান। বাবা, আমি একটা টিউশন করাতে চাচ্ছি। সাজিদ শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার দৃষ্টি দেখে আয়েশা ব্যস্ত হয়ে বলতে লাগলো, এমনটা ভেবো না যে এতে আমার পড়াশোনার ক্ষতি হবে। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। ভুল বুঝলে আমাকে। আমি কি কখনো তোমাদের পড়াশোনা নিয়ে চাপ দিয়েছি? তোমাদের মন যা সায় দেবে তাই করবে। কিন্তু বড় আম্মুজান, তুমি যদি হাত খরচের টাকার জন্য এমনটা করতে চাও তাহলে আমার আপত্তি আছে। কেননা আমি বাঁচে থাকতে আমার মেয়েকে কোনো কষ্ট করতে দেব না আমি। জানি তো বাবা, আসলে একটা বাচ্চা নাকি আমার কাছে ছাড়া কারোর কাছে পড়তে রাজি হচ্ছে না, তাই আপু রিকোয়েস্ট করেছে পড়ানোর জন্য। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার বড় আম্মুজান নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে ভেবে আমি অনেক খুশি, খুব খুশি। এর মাধ্যমেও তুমি অনেক কিছু শিখতে পারবে। আয়েশা খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। আয়েশা হাস্যোজ্জ্বল মুখে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে লাগলো। সাজিদ মুচকি হেসে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় বই পড়তে লাগলো। মেহমেদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। দুনিয়া উল্টে গেলে ওর ঘুম ভাঙবে না। আয়েশা লাইব্রেরি থেকে বেরোতেই যাবে, এমন সময় সাবাস লাইব্রেরির অন্যদিক থেকে বলে উঠল, কেন শুধু শুধু একটা বাচ্চার পড়াশোনা ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাচ্ছিস? তোর কাছে পড়লে বাচ্চা কিভাবে পড়াশোনা হওয়া যায় সে শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা পাবে বলে তো মনে হয় না। আয়েশা ভ্রুকুচকে বলল, সেটা পরের কথা, কিন্তু তোর মতো মানুষ লাইব্রেরিতে কি করছে? তোর মাথায় কোনো গন্ডগোল হয়েছে নাকি? নয়তো এখানে আসার তো কথা না। সাবাস কিছু বলার আগে কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে দুই ভাই বোন চটজলদি ভেতরের দিকে চলে গেল, কিন্তু গিয়ে পুরো আহম্মক হয়ে গেল। মেহমেদ চেয়ার থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেছে। আশ্চর্যের বিষয়, ও এখনো ঘুমিয়েই আছে। তার চেয়েও বড় কথা, পড়ে যাওয়ার পরে ঘুমের ঘুরেও একটা কথা বলে পুনরায় আগের মতো গভীর ঘুমে তলিয়ে গেল। কথাটা ছিল হোয়াট এভার। সময়টা এখন অন্ধকার ছুঁই ছুঁই। বিকেলের লালচে আভা মিলিয়ে গিয়ে সন্ধ্যার আগমনের প্রয়াস চলছে। তানজিদ ওয়েটিং রুমে বসে কারোর জন্য অপেক্ষার প্রহর গুনে চলছে। এক পলক হাতের ঘড়ির দিকে তাকিয়ে পুনরায় জায়গাটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। খুবই পরিপাটি আর পরিষ্কার সব কিছু, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আরও কয়েক মিনিট পর স্বাধীন ওখানে উপস্থিত হয়ে তানজিদকে সালাম দিয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আফওয়ান আঙ্কেল, আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আই এম সরি। আসলে পেশেন্ট এসে গিয়েছিল তাই একটু দেরি হয়ে গেল। তানজিদ মুচকি হেসে সালামের জবাব দিয়ে বলল, ডোন্ট প্যানিক, আই আন্ডারস্ট্যান্ড। স্বাধীন তানজিদকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। স্বাধীন কেবিনে যাওয়ার আগে 2 কাপ কফির অর্ডার দিতে ভুলল না। স্বাভাবিকভাবে তুবাকে নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলার পর তানজিদ স্বাধীনের দিকে একটা মোড়ানো প্যাকেট দিয়ে বলল, তোমার ফিস। স্বাধীন সেটা পাশে রেখে দিল। কফি এসে গেছে। স্বাধীন তানজিদের দিকে একটা কাপ বাড়িয়ে দিয়ে আর একটা কাপ হাতে তুলে কাপে চুমুক দিতে লাগলো। তানজিদ কফির কাপটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মনে মনে কিছু কথা সাজিয়ে নিল। তারপর গলা খাকারি দিয়ে বলে উঠল, তোমার কাচের ডোরটা তুবা ভেঙেছিল। স্বাধীন সবেমাত্র কফির কাপে আর এক চুমুক দিয়েছিল। তানজিদের কথা কর্ণগোচর হতেই ও মুখের সমস্ত কফি বাইরে বের করে দিল, আর দুর্ভাগ্যজনকভাবে সেটা গিয়ে পড়ল তানজিদের মুখে। স্বাধীন ব্যস্তভাবে বসা থেকে উঠে তানজিদের মুখ নিজের রুমাল দিয়ে মুছে দিতে দিতে উত্তেজিত হয়ে বলতে লাগলো, আফওয়ান আঙ্কেল, আমি ইচ্ছে করে করিনি। তানজিদ প্রথম ধাপে আহম্মক হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, শান্ত হও, তোমাকে মুছতে হবে না, আমি মুছে নিচ্ছি। বলেই তানজিদ স্বাধীনের হাত থেকে রুমালটা নিয়ে নিজে মুছতে লাগলো। স্বাধীন বিব্রত মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে তানজিদ সামান্য হেসে বলল, আমি কিছু মনে করিনি, তুমি বসো। স্বাধীন তবু লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। ইতস্তত করে বলে উঠল, আঙ্কেল, আপনিও আপনার কাপের কফি আমার মুখে ঢেলে দিন প্লিজ, আমার ভালো লাগছে না। তানজিদ জোরে হেসে উঠে বলল, পাগল ছেলে, তোমাকে বুঝতে বলেছি আমি। স্বাধীন বসে পড়ল। তানজিদ স্বাভাবিক গলায় বলতে লাগলো, তুবা ভুল করে কাছে একটা থাপ্পড় মেরেছিল, যার দরুন কাজটা ভেঙে গেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে তোমার নির্ধারিত ফিজের পাশাপাশি অতিরিক্ত টাকা দিয়েছি। ওই টাকা দিয়ে ডোরটা ঠিক করে নিও। স্বাধীন তৎক্ষণাৎ পকেট থেকে অতিরিক্ত অ্যামাউন্টটুকু বের করে তানজিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, না আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। এমনিতেও আমার ডোরটা পরিবর্তন করার কথা ছিল। ওটা আসলে একটু
একটু একটু দুর্বল ছিল। তানজিৎ সে কথা শুনল না। ও সেই টাকা নিজেও স্বাধীনের দিকে ফিরিয়ে দিতে লাগলো। এইভাবে কয়েক দফা এপাশ ওপাশ করতে করতে টাকাগুলোর অবস্থা রফাদফা হয়ে গেল। ওদের জীবন থাকলে ওরা নিশ্চয়ই বলে উঠত, তোদের দরকার না হলে লেখিকাকে দিয়ে দে, সে গরিব, নয়তো আমাকে ডাস্টবিনে ফেলে দে। তবুও আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করিস না বাপ, দোহাই লাগে। টানা হ্যাচড়ার এক পর্যায়ে তানজিৎ হঠাৎই গলা উঁচিয়ে বলল, নিয়ে নাও রে বাবা, আমি বাসায় গিয়ে এর জন্য মেয়েকে হিসাব দিতে পারবো না। ও হিসাবের কথা বলে বলে আমাকে হাফ মেন্টাল করে দিবে। স্বাধীন অবাক হয়ে গেল তানজিতের হঠাৎ এমন আচরণে। পরমুহূর্তে নিজেকে সামলেও নিল অবশ্য, তবে টাকা নিয়ে আর ধস্তাধস্তি করল না। তানজিৎ নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বলল, কিছু মনে করো না, আসলে আমার মেয়ে অন্যের হকের ব্যাপারে খুবই সতর্ক। ও পরকালে গিয়ে এসবের জন্য হিসাব দিতে রাজি না, বুঝেছো?